এদিকে সরিয়ে দেওয়া হচ্ছে ডক্টর ইউনূসকে, বন্ধ করা হচ্ছে নির্বাচন, গঠিত হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে জুনে হচ্ছে নির্বাচন। ইউনূসের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জাতিসংঘ। কপাল খুলতে যাচ্ছে আওয়ামী লীগের। আর আমাদের কিছু করা লাগবে না, ওরা নিজেরাই যা করবে তাতেই তাদের ধ্বংস ওরা ডেকে নিয়ে আসবে। কারণ নির্বাচনের ফলাফল হলে ইউনূসকে ক্ষমতা হস্তান্তর করবে, সেটা করে কিনা একটু দেখেন। সে আশা দুরাশা, ওই জাত কোনোদিনই যেটা দখল করে সেটা ছাড়ে না, কিন্তু ছাড়াতে হবে। কারণ নির্বাচনটা দেখেন আপনারা কিভাবে করে, তারপরে যা করা যাবে। বাংলাদেশের নির্বাচনে ভয়ঙ্কর গোলমালের ইঙ্গিত। যুদ্ধ প্রস্তুতিতে সেনা, তবুও আতঙ্কিত হিন্দুরা। প্রিয় এমনও কথা বলেছেন যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারার সম্ভাবনা এখনো আছে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র শুধু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরাতে চাইছে এবং ফেরাতে তাদের খাস বান্দা সুশীল সমাজের প্রতিনিধিদের সক্রিয় করে দিয়েছে, এই ইঙ্গিতে স্পষ্ট হচ্ছে না। এমন সন্দেহ করবার কারণ আছে যে হয় মার্কিন যুক্তরাষ্ট্র এই 3 দিন বাদের নির্বাচনটিও এখন পিছিয়ে দিয়ে নতুন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে, আর না হলে নির্বাচন হবে, স্থিতিশীলতা আসবে না, তারপর একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য এই খাস বান্দারাই আসলে বাংলাদেশে সক্রিয় ভূমিকা রাখবেন। ভোট চুরির প্রমাণ বন্ধ করতেই 400 গজে মোবাইল নিষিদ্ধ। এদিকে নতুন করে জীবন ফিরে পেল আওয়ামী লীগ সহ ফেব্রুয়ারিতে নয় বরং জুনের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিকে নির্বাচনের আগেই ঢাকার মাঠ দখল নিল আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা। নির্বাচনের আগেই বড় সংকটের মধ্যে পড়তে যাচ্ছে বাংলাদেশের নির্বাচনে ভারতের সাথে হাত মিলিয়েছে বহির্বিশ্বের কয়েকটি দেশ। এদিকে আওয়ামী লীগ সহ জুনের প্রথম সপ্তাহে নির্বাচন দেখতে মরিয়া ভারত। সুদখোর ইউনূসকে গ্রেফতার করা হতে পারে, বিএনপি নির্বাচন বয়কট করতে পারে, এমনও হতে পারে 11 তারিখ রাতে নির্বাচন বানচাল হয়ে যেতে পারে, নির্বাচন বাতিল ঘোষণা করা হতে পারে এই সরকারের পক্ষ থেকে। তবে শীঘ্রই এমন কিছু বিষয় দেখতে পাবেন যেটা দেখার পর আপনাদের মনে হবে নির্বাচনটা বাংলাদেশে আর হচ্ছে না। বাংলাদেশের নির্বাচনে ভয়ঙ্কর গোলমালের ইঙ্গিত। যুদ্ধ প্রস্তুতিতে সেনা, তবুও আতঙ্কিত হিন্দুরা। যে কোনো ভোটেই নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে এই উপমহাদেশে সাধারণ নির্বাচন একটা উৎসবের শামিল। কিন্তু বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এই ধারণার থেকে অনেকটাই আলাদা। রাজনৈতিক কারণে এবারে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগকে। সেই সঙ্গে শেখ হাসিনার দলের সঙ্গে অতীতে জোটে যাওয়া আরও কয়েকটি রাজনৈতিক দলকেও এবারে নির্বাচনে অংশ নিতে দেওয়া নিয়ে টানাপোড়েন চলছে। এই আহ্বে বাংলাদেশের আসন্ন নির্বাচন যে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ হবে তা নিয়ে তৈরি হয়েছে গভীর সংশয়। ফলে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করতে ৮-৮ নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করতে হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে পুলিশ ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা অথৈবচ। তাই বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ ভূমিকা নিতে হবে এই কাজে। বিগত বেশ কয়েক মাস ধরে বাংলাদেশে কী পরিস্থিতি চলছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। লাগাতার রাজনৈতিক হিংসা, সামাজিক অরাজকতা যেমন বাংলাদেশি নাগরিকদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে গিয়েছে, তেমনি সে দেশের সংখ্যালঘুদের জীবনও প্রায় বিপন্ন। এই পরিস্থিতিতে বাংলাদেশের সেনাপ্রধানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। যদিও বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে গিয়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার পাশাপাশি সেনাবাহিনী কিভাবে ভোটের নিরাপত্তা প্রদান করবে সে ব্যাপারেও রণনীতি তৈরি করছেন। তবে এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের থেকেও বেশি গুরুত্ব পাচ্ছে ওই একই দিনে অনুষ্ঠিত হতে চলা গণভোট, যা নিয়ে ইউনূস সরকার এবং তাদের সমর্থনকারীদের মধ্যে সবচেয়ে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সূত্রের খবর, এবারের ভোট যে শান্তিপূর্ণ হবে না তার আঁচ বিদেশি রাষ্ট্রগুলি আগেই পেয়ে গিয়েছে। যেমন ঢাকায় অবস্থিত মার্কিন রাষ্ট্রদূতের কার্যালয় থেকে জারি করা সাম্প্রতিক ট্রাভেল অ্যাডভাইজারি বেশ কড়া ভাষা প্রয়োগ করা হয়েছে। তাতে বলা হয়েছে বাংলাদেশের আসন্ন নির্বাচন তার আগে পরের কয়েকটা দিন অত্যন্ত সংবেদনশীল। এই সময়কালে বাংলাদেশে ভোট প্রচারে অশান্তি সৃষ্টি হবার যেমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে, তেমনি বাংলাদেশের মন্দির, মসজিদ, গির্জার মতো ধর্মীয় স্থানেও নাশকতার আশঙ্কা করা হয়েছে, যা নিয়ে প্রবল কৌতূহলের সৃষ্টি হয়েছে কূটনৈতিক মহলে। আবার ভারত সরকার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশে হাই কমিশন ও উপ হাই কমিশনে কর্মরত আধিকারিকদের পরিবারের লোকজনকে দেশে ফিরিয়ে এনেছে।
একই সঙ্গে বাংলাদেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় কর্মরত ভারতীয়দেরও দেশে ফেরার পরামর্শ দিয়েছিল। এটা কার্যত নজিরবিহীন পদক্ষেপ ছিল ভারতের। তারপর থেকেই কূটনৈতিক মহলে জল্পনা চলছিল বাংলাদেশে নির্বাচন ঘিরে কি কোনো বড় ধরনের অশান্তির আশঙ্কা করছে বিদেশি রাষ্ট্রগুলি। যেটা জানা যাচ্ছে, বাংলাদেশের আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষাধিক সেনা সদস্য আধিকারিককে ময়দানে নামানো হচ্ছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বাহিনীকে বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালন করতে। তিনি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী কোনো পক্ষকেই সমর্থন করবে না। কিন্তু বেশ কয়েক জায়গা থেকে খবর আসছে, সেনাবাহিনীর সদস্যরা গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য নাগরিকদের কাছে প্রচার করছেন, কোথাও কোথাও হুমকি পর্যন্ত দিচ্ছেন। এখান থেকেই আশঙ্কা তৈরি হচ্ছে যে আওয়ামী লীগের সমর্থকেরা যদি ভোট বয়কটের সিদ্ধান্তে অনড় থাকেন, তাহলে গোলমাল বাঁধতে বাধ্য। আবার সে দেশের সংখ্যালঘু হিন্দুদের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। যারা সেনাবাহিনীর ওপর ভরসা করেছিলেন তারা এখন আশঙ্কিত। 1,10,000-এর বেশি সেনা সদস্য যদি ভোটের কাজে মাঠে ময়দানে থাকেন, তাহলে পরিস্থিতি কি হতে পারে? আরও জানা যাচ্ছে, নৌবাহিনীও নাকি গোটা 10 টহলদারি জাহাজ তৈরি রাখবে ভোটের নিরাপত্তাজনিত কারণে। আবার সেনাবাহিনীর হেলিকপ্টার, পরিবহন বিমানগুলিকেও কাজে লাগানো হচ্ছে। এই নিরাপত্তার বহর দেখে ওয়াকিবহল মহলের আশঙ্কা, ভোট নাকি ছোটখাটো কোনো যুদ্ধ বাঁধছে বাংলাদেশে। এদিকে ভোট চুরির প্রমাণ বন্ধ করতেই 400 গজে মোবাইল নিষিদ্ধ। ভোটকেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্ত কোনো বিচ্ছিন্ন প্রশাসনিক নির্দেশ নয়। এটি একটি সুপরিকল্পিত মেটিকিউলাস ডিজাইনের অংশ, যার মূল উদ্দেশ্য ভোট চুরির সম্ভাব্য প্রমাণ সৃষ্টি ও প্রকাশের পথ বন্ধ করা। এই সিদ্ধান্ত অযৌক্তিক, হঠকারী এবং গভীরভাবে সন্দেহজনক, যা গণতান্ত্রিক ভোটাধিকার, নাগরিক নিরাপত্তা ও স্বাধীন নির্বাচন পর্যবেক্ষণের মৌলিক নীতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। মোবাইল ফোন নিষিদ্ধ করার অর্থ কার্যত ভোটারদের নিরস্ত করা। ভোটকেন্দ্রে যদি অনিয়ম, ভয়ভীতি, কেন্দ্র দখল বা জালিয়াতি ঘটে, তাহলে তা তাৎক্ষণিকভাবে নথিভুক্ত করা কিংবা বাইরের দুনিয়াকে জানানো অসম্ভব হয়ে পড়ে। মোবাইল ক্যামেরা যেখানে নাগরিকের হাতে সবচেয়ে সহজ ও কার্যকর প্রমাণ তৈরির মাধ্যম, সেখানে সেটি নিষিদ্ধ করা মানে মোজো সাংবাদিকতা ও সিটিজেন জার্নালিজমকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা। এটি কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে না, বরং তার ঠিক উল্টোটি করে। নিরাপত্তার যুক্তি দেখিয়ে মোবাইল নিষিদ্ধ করা বাস্তবে ভোটারদের আরও অনিরাপদ করে তোলে। কোনো বিপদ ঘটলে তাৎক্ষণিকভাবে কল করা, সহায়তা চাওয়া বা ঘটনা জানানোর পথ বন্ধ হয়ে যায়। বিশেষ করে নারী, বয়স্ক ও ঝুঁকিপূর্ণ ভোটারদের জন্য মোবাইল একটি ন্যূনতম নিরাপত্তা উপকরণ। মোবাইল ছাড়া ভোটকেন্দ্রে যেতে অনেকে ভয় পাবে, ফলে ভোটদান থেকে বিরত থাকবে। এটি সরাসরি ভোটার উপস্থিতি কমানোর কৌশল বলেই প্রতীয়মান হয়। সিসি ক্যামেরার দোহাই দিয়ে মোবাইল নিষিদ্ধ করার যুক্তি সম্পূর্ণ ভ্রান্ত। সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, অপ্রকাশ্য এবং কর্তৃপক্ষ নির্ভর। সেখানে নাগরিকের কোনো তাৎক্ষণিক প্রবেশাধিকার বা নিয়ন্ত্রণ নেই। বিপরীতে ব্যক্তিগত মোবাইল ফোন তাৎক্ষণিক ভিডিও ধারণ, লাইভ ডকুমেন্টেশন এবং জনসম্মুখে প্রমাণ উপস্থাপনের সবচেয়ে কার্যকর মাধ্যম। ইতিহাস বলছে, ভোট কারচুপির বহু ঘটনা সামনে এসেছে কেবল নাগরিকের মোবাইল ভিডিওর কারণেই। সেই অভিজ্ঞতাই কি আজ ভয় হয়ে দাঁড়িয়েছে? এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সদিচ্ছা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। যুক্তিসঙ্গত ও বিশ্বাসযোগ্য কারণ ছাড়া এমন একটি কঠোর নিষেধাজ্ঞা কেবল একটি উদ্দেশ্যের দিকেই ইঙ্গিত করে: ভোট চুরির পথ সুগম করা এবং তার প্রমাণ তৈরির সুযোগ আগেভাগেই বন্ধ করে দেওয়া। অবিলম্বে এই অগণতান্ত্রিক এবং বিপজ্জনক সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অন্যথায় 400 গজের এই মোবাইল নিষেধাজ্ঞা ইতিহাসে একটি পরিকল্পিত, ভয়ভিত্তিক এবং প্রশ্নবিদ্ধ নির্বাচনের স্পষ্ট আলামত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ রাজনীতি এবং নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকার ডিপ স্টেটের মতামত এবং তাদের দৃষ্টিভঙ্গি যে একেবারে পাল্টে গেছে 2024-এর জুলাই আগস্ট থেকে এখন এসে নির্বাচনের আর মাত্র কদিন বাকি থাকতে, তার এক সুস্পষ্ট প্রমাণ হাজির করেছেন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে খাস বান্দা যে সুশীল সমাজের প্রতিনিধিরা আছেন, তারা একজোট হয়ে একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের ভয়ের পরিবেশ, তাদের ওপর অত্যাচার নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং এমন একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে একদিকে যেমন সংখ্যালঘু সম্প্রদায় সহ বিভিন্ন জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা যাচ্ছে না, তেমনি যে ভিন্ন মতের রাজনৈতিক শক্তিকেও অন্তর্ভুক্ত করা যাচ্ছে না, এমন নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশে কিছুতেই স্থিতিশীলতা আসবে না। এ কথা এতদিনে তারা মুখ ফুটে বলতে জোট বেঁধেছেন। দেবপ্রিয় ভট্টাচার্য, বদিউল আলম মজুমদার, তৃতীয় মাত্রার জিল্লুর রহমান, এরা সব একত্র হয়ে এমন জরিপ প্রকাশ করেছেন, আবার নিজ নিজ সংগঠন থেকেও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য এক রকমের রব তোলা শুরু করেছেন। মানে এই ব্যক্তিরা বাংলাদেশের এমন মার্কিন যুক্তরাষ্ট্রের খাস বান্দা যে আমরা জানি যে এরাই আমাদের বুঝিয়েছেন, মানে জিল্লুর রহমান তো এদের চেয়ে বেশ জুনিয়র, মানে এই বদিউল আলম
মজুমদার, দেবপ্রিয় ভট্টাচার্য, মতিউর রহমান, মাহফুজ আনামরা মিলে 90 দশকের শেষ থেকে আমাদের বোঝানো শুরু করেছেন যে বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি হচ্ছেন তারাই যারা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমের বিভিন্ন দেশের টাকা নিয়ে বিভিন্ন দোকান পরিচালনা করেন। মানে এদের সকলের নানা রকম এনজিও আছে এবং এরাই সুশীল সমাজের প্রতিনিধি, এরাই রাজনীতিটা ভালো বোঝেন, এরাই সংস্কার বোঝেন, এরাই গণতন্ত্র বোঝেন, এদেরই সবচেয়ে মাখামাখি থাকে বাংলাদেশের সকল দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে এবং এরাই সর্বদা কোন সরকার ক্ষমতায় থাকবে, কোন সরকার থাকবে না, এসব বিষয়গুলো মানে একরকমের কলকাঠি নাড়তে সবচেয়ে বেশি উদ্যোগী থাকবেন। তো এহেন দেবপ্রিয় ভট্টাচার্য আর বদিউল আলম মজুমদার দুজনই ইউনুসের খাস লোক। এই 17-18 মাস ধরে একেবারে চুপচাপ ছিলেন, তারা কোনো কথা নাই, মানে কোনো কথা নাই মানে তাদের কথা হচ্ছে বদিউল আলম মজুমদার তো মহা ব্যস্ত ছিলেন আলী রিয়াজের দরবারে সংবিধান সংস্কার করতে, জুলাই সনদ প্রণয়নে। সে সময় নানা রকম ভিডিও বেরিয়ে এসেছে যে তিনি নানাজনকে, এই বিএনপির সালাউদ্দিন আহমেদ সহ নানাজনকে ধমকাচ্ছেন যে উনার কাছে একেবারে খাস জায়গা থেকে খবর আছে কে কি করেছেন, কাজেই তারা যাতে মানে তার যে প্রস্তাবিত বা তার আমেরিকা থেকে প্রেসক্রিপশন আনা যেসব সংস্কার প্রস্তাব রাজনৈতিক নেতারা যাতে মানে সেসব মেনে নেন। আর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি তো সেই সংখ্যার জনক যে বাংলাদেশে নাকি 28 উপায়ে দুর্নীতি করে 15 বছরে $234 বিলিয়ন অবৈধভাবে পাচার করে ফেলেছেন শেখ হাসিনা সরকার। এরপর শেখ হাসিনা আওয়ামী লীগের তরফে বহুবার এই প্রশ্ন তোলা হলেও বা বাংলাদেশের মানে নানা ভেতরেও নানা জনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত প্রশ্ন তুলেছেন বটে যে বাংলাদেশের ইকোনমির সাইজটা তেমন কিনা যে $234 বিলিয়ন 15 বছরে পাচার করে দিয়েও পদ্মা সেতু, ফ্লাইওভার থেকে শুরু করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করা গেল। কিন্তু মানে দেবপ্রিয়দের ব্যাপারটা হচ্ছে যখন যেরকম সেরকম একটা শিরোনাম ছেড়ে দিলেই হলো। খুবই সিগনিফিকেন্ট সে কারণে যে জিল্লুর রহমান, তৃতীয় মাত্রা খ্যাত সাংবাদিক, তিনিও তো দোকান খুলেছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ নামে এবং তিনি নিজেই সর্বত্র বলেন এবং পিটার হাসের ভীষণ ঘনিষ্ঠ ছিলেন শেখ হাসিনার শেষ আমলে এবং তিনি নিজেই বলেন তার মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিদেশিদের সাথে পেশাগত কারণে ব্যাপক ইন্টারাকশন আছে, ব্যাপক যোগাযোগ আছে এবং এই সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ দোকান খোলার পর তিনি বাংলাদেশে এই সুশীল সমাজের ভেতরে একটা বড় ধরনের এন্ট্রি পেয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হচ্ছেন। এই সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর মঞ্চে জিল্লুর রহমান এই দেবপ্রিয় বদিউলকে একত্র করেছিলেন এবং তারা মিলে এই ঘোষণা দিয়েছেন যে এই নির্বাচনের সময় নাকি বাংলাদেশের 50% সংখ্যালঘুই অনিরাপদ বোধ করছে। তো ভাবেন যে নির্বাচনের সময় বাংলাদেশের 50% সংখ্যালঘু মানুষ অনিরাপদ বোধ করবেন ভোটের সময়, এরকম একটা জরিপ তারা মাত্র এই ভোটের 3 দিন আগে উপস্থাপন করলেন, অথচ 18 মাস ধরে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তাদের মুখ দিয়ে কোনো কথা বের হয় নাই। বুঝতেই পারেন এসব দোকান জরিপ করে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে, কাজেই এখন তারা জানে মার্কিন যুক্তরাষ্ট্র ভীষণভাবে ট্রাম্প প্রশাসন আসবার পরে, বিশেষভাবে এই নিয়ে তো অনেক আলোচনা করেছি যে ট্রাম্প প্রশাসন আসবার ভাবে তারপরে তারা ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে উঠেছে যে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে বাইডেন সরকারের যেখানে একটা বড় ধরনের উস্কানি ছিল সেটা ঘটিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের মধ্যপন্থী ধর্মনিরপেক্ষ সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিটাকে রাজনীতি থেকে ছুড়ে ফেলা হয়েছে এবং বাংলাদেশে যে কথা ভারতের সংবাদ মাধ্যমকে 2025-এর ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড স্পষ্টত বলেছেন যে তারা উদ্বিগ্ন যে বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থানের মাধ্যমে খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে এবং ট্রাম্প প্রশাসন খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা যে কোনো ভাবে বন্ধ করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এবং ভারত নিশ্চিতভাবেই তারা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, এ ধরনের একটা ভয়ের পরিবেশ সৃষ্টি, মবের সংস্কৃতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি, এসব নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল। ট্রাম্প তো সেই নির্বাচনের আগে 2024-এও এক্স হ্যান্ডেল স্ট্যাটাস দিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। কিন্তু বাংলাদেশের এই সুশীল সমাজের মার্কিন ঘনিষ্ঠ প্রতিনিধিরা কিন্তু তখনই আওয়াজ তোলা শুরু করলেন যখন মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনে বড় ধরনের বদল এসেছে এবং ট্রাম্প প্রশাসন বাংলাদেশে খিলাফতের এই প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে উদ্বিগ্ন এবং তারা এই দোকানগুলোকে আবারও টাকা দিতে শুরু করেছে, অর্থায়ন করতে শুরু করেছে যে বাংলাদেশে এ ধরনের একটা ইসলামপন্থী শক্তির উত্থান হলে রাজনৈতিক স্থিতিশীলতা, আঞ্চলিক স্থিতিশীলতা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ ভারতকে ট্রাম্প প্রশাসন এই অঞ্চলের, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শক হিসেবে মনে করে এবং ভারত বারবার মার্কিন প্রশাসনকে সে কথা বলছে। এখন দেখেন বাংলাদেশের হিন্দু ব্রাহ্মণ সুশীল সমাজের প্রতিনিধি দেবপ্রিয় ভট্টাচার্য জিল্লুর রহমানের দোকান সিডিএস যখন জরিপ করে ঘোষণা দিচ্ছে যে নির্বাচনের সময় 50% সংখ্যালঘুই নিরাপত্তাহীনতায় ভুগছে, তখন এতদিন পর দেবপ্রিয় ভট্টাচার্য মুখ খুলেছেন। তিনি বলেছেন যে এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতনের যত ঘটনা এই 17-18 মাসে বেরিয়ে এসেছে আর ইউনূস সরকার যে এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলছে সে কথা কোনোভাবেই মানা যায় না। কারণ তিনি এতদিনে তার বুদ্ধি খুলেছে। তিনি বলছেন যে নারীর উপর যখন সহিংসতা হয় তখন কি আমরা বলি এটা জমি জমার বিরোধ, নারী দুর্বল বলেই তার উপর হামলা হয়, তেমনি হিন্দু সম্প্রদায়ের উপর, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে 645টা আক্রমণ হয়েছে তা হতে পেরেছে কারণ তারা দুর্বল জনগোষ্ঠী। দেখেন মাথার বুদ্ধি একদম খুলে গেছে। এবং দেবপ্রিয় ভট্টাচার্য শুধু যে জিল্লুরের দোকানে এসে সংখ্যালঘুদের পক্ষে কথা বলছেন তাই নয়, মানে যেটা নাকি আওয়ামী লীগের বয়ান, ভারতের বয়ান বলে বাংলাদেশে ইউনূস সরকার, বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি তরুণ নেতারা প্রচার করছেন এবং এই সুশীল সমাজের প্রতিনিধি দল এতদিন পর্যন্ত হুক্কা হুয়া রবে বলে আসছিলেন যে ঠিক কথা এই ভারতীয় বয়ানে আওয়ামী বয়ান। এখন একদম বুদ্ধি খুলে গেছে দেবপ্রিয় ভট্টাচার্যের। ওদিকে বদিউল আলম মজুমদার আরো লোক হাসানোর মতো কাজ করেছেন। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের মনোভাব যে কিভাবে পাল্টেছে, তারা যে এদের দিয়ে
কিছুতেই এখন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবার আনিয়ে ছাড়বেন, আর না আনলে পরে এদের আর ফান্ডিং আসবে না, এদের আর তহবিল আসবে না, এটা যে এই সুশীল সমাজের প্রতিনিধিরা কিভাবে বুঝেছেন তার প্রমাণ বদিউল আলম মজুমদার, মানে যিনি গত হাসিনার 15টা বছর শুধু যুক্তরাষ্ট্রের দূতাবাসে নানা রকম ঘেটু করেছেন, হ্যাঁ, নানা রকম সম্পর্ক রক্ষা করেছেন, এই নৈশভোজ ওই নৈশভোজ, নিজের বাড়িতে ষড়যন্ত্রের বৈঠক এসব করেছেন, আর কিভাবে হাসিনা সরকারকে নামাবেন সেই পরিকল্পনায় ব্যস্ত ছিলেন সেই বদিউল আলম মজুমদার, যার মূল দোকানটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংগঠন হাঙ্গার প্রজেক্ট, এবং দেখেন যে এই হাঙ্গার প্রজেক্টে তিনি দশকের পর দশক ধরে বাংলাদেশের প্রধান পদে দায়িত্ব পালন করছেন। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের কথা না শুনলে তার চাকরি, প্রজেক্ট, প্রকল্প, দোকান সব যাবে। সেই বদিউল আলম মজুমদার এই মঞ্চে হাত তুলে বলেছেন, আমাকে সরকারের অংশ ভাববেন না, আমি ইউনূস সরকারের ঠিক ততটুকু অংশ ছিলাম যতটুকু অংশ দেবপ্রিয় ছিল, কারণ দেবপ্রিয় শ্বেতপত্র প্রণয়ন করে দিয়েছে ইউনূস সরকারের জন্য, আর আমি আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংবিধান সংস্কার করেছি, কিন্তু তার মানে আমাকে কিছুতেই ইউনূস সরকারের অংশ হিসাবে ঘোষণা করা যাবে না। নির্বাচন পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট কোথায় গিয়ে ঠেকবে, কিংবা নির্বাচনের পর বাংলাদেশে কি পরিস্থিতি সৃষ্টি হবে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, নির্বাচনের পর এই জুলাই সন্ত্রাসীদের পরিণতি কি হবে। এমনও পরিস্থিতি সৃষ্টি হতে পারে ফেব্রুয়ারি 12 তারিখ নির্বাচনের পর বিএনপি নির্বাচন বয়কট করতে পারে, এমনও হতে পারে 11 তারিখ রাতে নির্বাচন বানচাল হয়ে যাইতে পারে, নির্বাচন বাতিল ঘোষণা করা হতে পারে এই সরকারের পক্ষ থেকে। আসলে কি হবে এখনো ঠিক বোঝা যাচ্ছে না, তবে শীঘ্রই এমন কিছু বিষয় দেখতে পাবেন যেটা দেখার পর আপনাদের মনে হবে নির্বাচনটা বাংলাদেশে আর হচ্ছে না। দেখা যাক, আসলে এখন আগাম বলে লাভ নাই, মিথ্যা কথা বলে লাভ নাই। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারতেছে না, এবং আওয়ামী লীগ যদি এই নির্বাচনে অংশ না নেয়, নির্বাচন পরবর্তী বাংলাদেশ একটা অস্থিতিশীল বাংলাদেশে পরিণত হবে, যেটা এখন আছে এর থেকেও কয়েকগুণ বেশি খারাপ পরিস্থিতির দিকে যাবে বাংলাদেশ। মূল যে প্রসঙ্গ, নির্বাচনের পর জুলাই সন্ত্রাসীদের কি হবে, দেখেন একদম স্পষ্ট ভাষায় বলে দিই। নির্বাচনের পর অর্থাৎ 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে 12 ফেব্রুয়ারি রাতেও সুদখোর ইউনূসকে গ্রেফতার করা হতে পারে। এখানে বলতে পারেন তাহলে জুলাই সনদের কি হবে যদি হাভুট জিতে যায়। দেখেন এসব হাভুট না ভোট আমার মনে হয় না বিএনপি খুব একটা আমলে নেবে। যদি বিএনপি আমলে নেয় সেক্ষেত্রে বিএনপি গলার মধ্যে একটা বিশাল কাটা বিঁধে যাবে। তবে সংবিধান যেহেতু তারা মেনে নির্বাচন করতেছে, সংবিধানের আওতায় হাভুট না ভোটের কোনো বিষয় এখনো নাই, এবং এই সরকার অবৈধ, তাদের নির্বাচন প্রক্রিয়াটা অবৈধ। সুতরাং এসব হাভুট না ভোটের দোহাই দিয়ে বিএনপিকে থেমে রাখা কতটা সম্ভব হবে আমি আসলে বুঝতে পারতেছি না। যদি আপনারা বুঝে থাকেন আমাকে একটু বুঝিয়ে দিবেন। তবে নির্বাচন যদি 12 তারিখ হয়, 12 তারিখে যদি বিএনপি জয়যুক্ত হয়, সেক্ষেত্রে 13 তারিখ থেকে সারা বাংলাদেশের সকল পর্যায়ের জুলাই জঙ্গিদের সেটা ভাঙা শুরু হবে। এটুকু নিশ্চয়তা বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে আমরা শুনেছি, তথ্য পেয়েছি। নিশ্চয়তা বলতে তাদের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে, এবং ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বলার চেষ্টা করছে, যদি বিএনপি কোনোভাবে ক্ষমতায় আসে, তারেক রহমানকে নিয়ে যে ধরনের স্লোগান দেওয়া হয়েছে শিবিরের পক্ষ থেকে, 1 2 3 4 তারেক জিয়ার টিনের চালে কাওয়া, তারেক জিয়ার ওই তারেক দেখা যা, আইসারে তোর বাপেরা, অনেক স্লোগান হয়েছে না? গত কয়েকদিন পূর্বে হাদি হত্যাকাণ্ডের পর অনেকগুলো স্লোগান হয়েছে না? শেরপুরের জামাত নেতা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান হয়েছে না? তারেক রহমানের স্ত্রী সন্তানকে ঝুলিয়ে রাখার কথা বলা হয়েছে না? তারেক রহমানকে টিএসসিতে ঝুলিয়ে তার দণ্ড দেওয়ার কথা বলা হয়েছে না? এই প্রত্যেকটা ঘটনাকে কেন্দ্র করে বিএনপি এই জুলাই সন্ত্রাসীদের ভেঙে ফেলবে। বিএনপির লক্ষ্যবস্তুতে আছে বর্তমানে হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গতকাল তারেক রহমান রয়টার্সের সাক্ষাৎকারে বলেছেন, হাসিনার সন্তানরা যদি জনগণ গ্রহণ করে তাদেরকে, সেক্ষেত্রে তারা রাজনীতিতে ফিরতে পারে। কথা শোনার পর আসিফ মাহমুদ সজীব ভুইয়া তেলে বেগুনে জ্বলে গেছে। যদি কেউ আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করে, আমরা সেটা কোনোভাবেই বরদাস্ত করবো না। জুলাইয়ের চেতনাকে আমরা কখনোই ভুলণ্ঠিত হতে দেব না। জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে কখনোই বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে না, দিতে দেব না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে কথা বলবে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আমি বলি কি বেশি লাফাইস না, আর মাত্র 4টা দিন, এরপর মাউয়া আওয়ামী লীগের ভাঙতে হবে না, বিএনপি ভেঙে ফেলবে। যতটুকু শুনেছি বিএনপি এই জুলাই জঙ্গিদের উপর চরম মাত্রায় বিরক্ত। বিএনপি এই জুলাই সন্ত্রাসীদেরকে সুযোগ বুঝে ঘাড় মটকে ফেলবে, এইটুকু নিশ্চিত আপনারা থাকতে পারেন। তারেক রহমান তাদের প্রধান নেতা, তাকে যেভাবে ব্যঙ্গ করা হচ্ছে প্রতিনিয়ত, তাকে যেভাবে